আমরা সবাইকে ওয়েলকাম করি, যারা আজকে এই প্ল্যাটফর্মে এসে বসেছেন, শুনছেন, যেখান থেকেই হোক, মোবাইল, ল্যাপটপ, হোয়াট এভার। শুধু বলি, একটু মন দিয়ে শুনতে হবে। আমি লিসেনিং এন্ড হিয়ারিং এর অনেক কথা একসময় শুনেছিলাম আমাদের এই আপলাইনদের কাছে। তো আমরা যেন লিসেন করি, কারণ এখন দ্য বেস্ট টাইম এই বিজনেসটা বিল্ড করার, ট্রুলি স্পিকিং। যেহেতু কোর গ্রুপের অনেক ভেতরের খবর আমরাও পাই, সাথে বসি, জানি অনেক বড় বড় আপলাইনদের, কর্পোরেশনের, তাই বলছি দিস ইজ দ্য বেস্ট টাইম হ্যাজ কাম। তো সেই জন্যই, আর সব থেকে বড় কথা হচ্ছে দারুণ 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 মজা লাগছে। কেন বলুন তো? ডিসেম্বর হচ্ছে আমাদের উৎসবের মাস, বড়দিন, পিকনিক, একটা বেশ চনমনের ব্যাপার। পরিবেশটা, ক্লাইমেট, সমস্ত কিছুই সাথ দেয়। যেমন পুজোর সময় আমাদের, পুজোতে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে পুজোতে আমাদের আনন্দ হয়। সিমিলারলি আমাদের আনন্দ হয় যখন আমাদের প্রোডাক্ট কোনো নতুন লঞ্চ হয় এই বিজনেসে। আমরা 20+ ইয়ার্স ধরে বিজনেসে আছি। যখন যখন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়, কারণ আমরা জানি অ্যাম্বে প্রোডাক্ট বেস্ট, যখনই একটা লঞ্চ হবে, যে আরেকটা স্টেপ এলো, আরেকটা সিঁড়ি এলো উপরে ওঠার জন্য, রাইট? আর এই প্রোডাক্টের কথা, যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, আমরা বর্ণালী অনেক কথা বলেছি, সে ব্যাপারে আসছি। তার আগে বলি, এই প্রোডাক্টটা যদি বলি আমার কেমন লেগেছে, 2 সপ্তাহের বেশি আমরা ব্যবহার করছি। আমি এক কথা বলতে পারি, তালামে তো সাহাব বান গে, তালামে তো সাহাব বান গে। খুব মজা করে আমাকে পাখি, যারা আমাকে খুব রেগুলারলি দেখে, যারা আমরা, আমার বয়সী যারা আছেন, এগুলি সবার আগে শুরু করে দিন বাহাটা লাগানোটা। অসম প্রোডাক্ট। তবে বর্ণালী অনেক আমাদের নলেজ, মানে অনেক অনেক ইনফরমেশন, অনেক নলেজ, অনেক স্কিল শেখালো নানা অর্থে। উই আর রিয়েলি আজ এম্পাওয়ার্ড উইথ দিস প্রোডাক্ট, উইথ দিস বাস্কেট, নো ডাউট, নো কোশ্চেন। অনেক স্কিল শিখিয়েছে। আমি জানি এইবার আমাদের প্রত্যেকের বিজনেস, উইথ রেসপেক্ট টু, সব ইন অল রেসপেক্ট, বাট মোর ইন পার্টিকুলার এই আর্টিস্ট প্রোডাক্টের রেসপেক্টে কিন্তু অনেক বাড়বে। ও যা আজকে ইনফরমেশন এন্ড স্কিল এগুলো আমাদের কাছে শেয়ার করে গেল। এবারে স্কিলের কথা বলতে গিয়ে একটু বলি, কালকে আমরা দার্জিলিং গিয়েছিলাম। অ্যাম্বের ছিল, অ্যাম্বে একটা প্রোগ্রাম ছিল ফর দার্জিলিং হিল পিপল, গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সবাই মিলে ছিল। তো সেখানে আমরাও গিয়েছিলাম, আমি গোপাই গিয়েছিলাম। তো ফেরার সময় আমরা এমন একটা জায়গা দিয়ে ফিরছিলাম, সেখানে তেনজিং নোরগের একটা বড় স্ট্যাচু আছে। সেই স্ট্যাচু পরিষ্কার করছে, বেশ ফুল টুল, কোন একটা অনুষ্ঠান আছে শিওরলি। তো এবারে যখন ফিরছি আজকের এই অনুষ্ঠানে, মানে আমাদের এই কথা বলার সময় মনে হচ্ছিল যে স্কিল তো আমরা অনেক শিখলাম, স্কিল তো ডেফিনেটলি দরকার। কিন্তু 1953-তে যখন তেনজিং নোরগে উইথ এডমন্ড হিলারি যখন প্রথম এভারেস্টে চড়ে এসছে, সারা পৃথিবী রই রই পড়ে গেল। এই ঘটনাটাতে আমরা সবাই জানি সেটা নয়। ঘটনাটা হচ্ছে, যখন তেনজিং নোরগে পরে প্রেস কনফারেন্সে বলছে, যে অনেক কথাই বলছেন, আমি একটু একটু একটা জায়গায় একটু ফোকাস করি। বলছেন লাস্ট পার্ট, এই 300-400 মিটার যখন আমরা যাচ্ছি, বিধ্বস্ত, কোনো স্কিল তখন কাজে দিচ্ছে না। কিভাবে চড়তে হয়, কিভাবে করতে হয়, যা যা শিখেছি, অক্সিজেন মনে হচ্ছে কম, শ্বাস ফুলে যাচ্ছে, নানা রকম ভাবে চ্যালেঞ্জ মেনিফোল বেড়ে যাচ্ছে। তবু যখন আমরা সেই জায়গায় পৌঁছেছি, বুঝতে পারলাম একটা জিনিসই কাজ করে গেছে, জিততে আমাদের হবি, চড়তে আমাদের হবি, সেই প্যাশন, সেই হুইল, যে আমরা চড়বই। সারা পৃথিবীতে প্রথম তারা, রাইট, যেখানে কোনো স্কিল কাজ করেনি, শুধু হুইল কাজ করেছে। আজকে তা নিয়ে একটু কথা বলি প্রথমে। যে অনেক সময় মনে হয় যে হ্যাঁ, এই সময়টা একটু অন্যরকম, মানে অ্যাম্বে বিজনেসের রেসপেক্টে একটু যেন একটু একটু চ্যালেঞ্জফুল, একটু ওই না, যে কোনো সময়, যে কোনো মিশনে, যে কোনো বিজনেসে, যে কোনো জিনিসই সবসময় আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। আমরা 20+ ইয়ার্স এই বিজনেস তো দেখছি, আপ এন্ড ডাউন সমস্ত ফিল্ডে তাই আসবে, রাইট? মাঝে মধ্যে
ওই বলেন না আমাদের আগেরকার দিনে নৌকা যখন চলতো, যখন পাল খাটাতো, পালটা অ্যাকর্ডিংলি ইয়ারের সঙ্গে বাতাস কোন দিক থেকে আসছে সেভাবে অ্যাডজাস্ট করে করে চালাতো। সিমিলারলি এই বিজনেস যখন চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, যেখানে লিডাররা করছেন এবং আমাদের শেখাচ্ছেন, রাইট? তো সেই বেসিক কথা নিয়ে আগে যদি একটু আলোচনা করে নিই, শর্ট স্প্যানে যতটুকু। মানে এটা বলার আগে আমার এই উইলের কথা বলার আগে আমার যেটা, আমরা তো 5 স্টেপস টু সাকসেস, যারা নতুন তারা হয়তো এই আমার কথাটা বুঝতে পারবেন না, একদম নতুন যারা, আমরা 5 স্টেপস টু সাকসেস এই প্ল্যান দেখাতে প্রথমে কি বলি? আমরা ড্রিমের কথা বলি, রিজনের কথা বলি, কেন করবো সেটা, রাইট? তো আমার মনে পড়ছে কিছুদিন আগে, এই মাসখানেক আগে আমি একটা সিনেমা দেখছিলাম, আমার ভীষণ ভীষণ ছুঁয়ে গেছে, বহু পুরনো সিনেমা, 1995 সিনেমা। এটা সিনেমাটির নাম হচ্ছে ব্রেভ হার্ট। এই ব্রেভ হার্ট এই সিনেমাটি তার ডাইরেকশন, তার অ্যাক্টর একই লোক, মেল গিবসন। একটা হিস্ট্রিকে তিনি তুলে ধরেছেন এই সিনেমার মধ্যে, ইতিহাসকে। স্কটিশরা যখন, স্কটল্যান্ড যখন ব্রিটিশ এম্পায়ারের রুলে ছিল, তখন স্কটল্যান্ডের লোকেরা স্বাধীনতা চাইছিল, যেমন আমরাও চেয়েছি পরের দিকে। একজন স্কটিশ ওরিয়ার যোদ্ধা উইলিয়াম ওয়ালেস, তিনি লড়াইতে নামলেন, স্বাধীনতার লড়াইতে। কিছু নেই তার, কোনো ট্রেনিং নেই, কোনো সোলজার নেই, কোনো মানুষ নেই, ডাক দিতে শুরু করলেন শুধু মানুষকে, চলো আমরা লড়বো। কিভাবে ডাক দিতে শুরু করলেন, রাইট? তখন কোনো মোবাইল ছিল না। কোন সময়ের কথাটি, ইতিহাসটা 13th সেঞ্চুরি, মাস থেকে 700 বছর 800 বছর আগে। কোনো মোবাইল নেই, ফোন নেই, ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, কিছুই নেই। তিনি ডাক দিতে শুরু করেন, লক্ষ লক্ষ লোক তার ডাকে বেরিয়ে এলো। তাদেরকে, তারা ট্রেন নয়, অন্যদিকে ব্রিটিশ সোলজার ট্রেন সোলজার, তাদের কাছে কিছু নেই, আনট্রেইন কিছু মানুষ, শুধু একটাই, তাদেরকে এমন এক লোক ডাক দিয়েছেন, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। এবার ডাকটা কোথার থেকে দিয়েছেন? ডেফিনেটলি আউট অফ হিজ সোল, রাইট? তো সেটাই বলতে চাইছি যে আজকে আমাদের দেশেও, মানে সমস্ত দেশে, যুগে যুগে সমস্ত জায়গাতে আমাদের দেশে বিভিন্ন মানুষদের কথা, ইতিহাস আমরা জানি। আমি খুব রিপিট করছি না, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, যাদের কথাই বলি, বল্লভভাই প্যাটেল, যাদের কথা বলি, তারাও এইটা কি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন, কোন কোন ইস্যুতে আমি কথাগুলো বলছি? আমি বলছি এই প্রত্যেকটি লিডারের, সে যেখানেই থাকুক পৃথিবীর, প্রত্যেকটা লিডারের প্যাটার্ন অফ কলিং ইজ সেম, ইনসাইড আউট। প্যারাডাইমটা সেম, ইনসাইড আউট। মানে যদি একটা কাজের, যে কোনো কাজের একটা ধরন দেখা যায়, যে আমি কাজের 3টে জিনিস হতে পারে। এক হতে পারে কাজটা কি, ওয়ার্ক, কাজটা কিভাবে করতে হয়, হাউ, আর কাজটা আমি কেন করবো, ওয়াই, রাইট? এবার ওয়ার্ক থেকে যদি আমি যাই, তাহলে আমি ওয়ার্ক থেকে হাউ, হাউ থেকে ওয়াই, আর আমি ইনসাইড আউট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওয়াই থেকে হাউ, হাউ থেকে হোয়াট। সারা পৃথিবীতে সাকসেসফুল লিডাররা ইনসাইড আউটের প্যারাডাইমে, হর্সের প্যারাডাইমে কাজ করেছেন, এটা প্রমাণিত, রাইট? তো যেমন ধরুন, যে কোনো কোম্পানি, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো এন্টারপ্রেনারকে আপনি জিজ্ঞেস করুন, সে কি কাজ করতেন সে জানে, হোয়াট। যে কোনো অ্যাম্বে বিজনেস ওনারকে জিজ্ঞেস করুন, যদি সে সিরিয়াসলি বিজনেসে জেনে শুনে শুরু করে, সে জানে। ম্যাক্সিমাম লোক বিজনেসে জানেই না, তাদের কথা বলছি না। তারা অ্যাম্বে নামটা জানেন আর বলেন সব জানেন, কিন্তু যারা জানেন কি কিসের জন্য বিজনেসটা শুরু করেছেন, কি বিজনেস শুরু করে, তারা জানেন যে অ্যাম্বে বিজনেস এর অসাধারণ প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো নিজেরা ব্যবহার করতে হয়, তার থেকে আমি পয়সা সেভ করতে পারি, সেই প্রোডাক্টগুলো লোককে শেয়ার করতে হয়, রিটেল করতে হয়, কাস্টমার বানাতে হয়, সেখান থেকে আমার ভলিউম জেনারেট হয়, তারপর আমার টিম বিল্ড করতে হয়, সেখান থেকে আরো ভলিউম জেনারেট হয়, আমার পয়সা প্রচুর আসে, অন্যকে পয়সা পেতে হেল্প। দিস হোয়াট দিস বিজনেস অল অ্যাবাউট। বাট ওই নাম্বারটাকে যদি আবার জিজ্ঞেস করা হয়, সিরিয়াসলি কতজন জানেন কিভাবে করতে হয়, হাউ, তাহলে সংখ্যাটা আবার অনেক কমে যাবে। ওয়ার্ড থেকে যখনই হাউতে আসছি, তখন সংখ্যাটা কিন্তু অনেক কমে যায়। যে সঠিকভাবে কজন জানেন কিভাবে করতে হয় বিজনেসটা, যেভাবে আমরা লিডারদের কাছে শিখি, সেটা কজন ঠিক করে শিখতে পারেন, শেখেন, শিখতে পারেন না, শেখেন, রাইট? এরপরে যে পরের পার্টটা আসি, কজন জানেন আমি কেন করছি? ভেরি ফিউ, ভেরি ফিউ। যেমন ধরুন, একজন বলছেন যে কোভিড এর পিরিয়ডে মায়না ঠানা একদম কমে গেছে, মানে আমি মাত্র 20,000 টাকা পাই,
কোম্পানি খালি আমাকে 20,000 টাকা দেয়? বলে তুমি ভুল বলছো। কোম্পানি সবাইকে দেয় না, কোম্পানি তোমাকে 20,000 টাকা। কোম্পানি কাউকে 50,000 দেয়, কাউকে লাখ দেয়, কাউকে 2 লাখ দেয়, দেয় কি না? বলে হ্যাঁ দেয়। বলে তোমাকে দেয় কেন শুধু 20,000? তো এনিওয়ে, আমি যে প্রসঙ্গে যাচ্ছিলাম যে এই ওয়াই, আমি কেন একটা কাজ করছি সেটা খুব কম লোক জানে। এই প্রসঙ্গে যদি একটা জায়গায় যাই, সেটা হচ্ছে যেমন ধরুন একটা কথা আছে, একটা জায়গায় পড়ছিলাম, মাইক্রোসফট আর অ্যাপেল, রাইট? আমি তুলনা মতে চাচ্ছি না। অ্যাপেল তার নাম্বার 1 সারা পৃথিবীতে, আমরা সবাই জানি। যে কোনো গেজেটস অ্যাপেলের যদি আমরা কিনি, দ্যাটস এ স্ট্যাটাস সিম্বল। কিছুদিন আগে, কয়েকদিন, এই 15-20 দিন আগে আমার দাদা আর কি, আমার দাদা একটা অ্যাপেলের মোবাইল নিয়েছে। তো তার নাতি, বয়স কত হবে, 5 বছর। ও বলছে, সে তার দাদুকে দাদা বলে, দাদা তুমি এটা কিনলে কেন অ্যাপেলের মোবাইলটা? তোমার তো তাহলে আরেকটা মোবাইল লাগবে যেটাতে তুমি এখন কথা বলো, 2টা মোবাইল ছাড়া তো চলবে না। বলে কেন? বলে তুমি যেটা দিয়ে কথা বলে কারণ তুমি যেটা চালাতে পারবে না, যেটাতে কথা বলে সেটাতে কথা বলবে, আর এটাকে উল্টে রাখবে যেখানে ওই খাওয়া আপেলটা, আদা খাওয়া আপেলটা দেখা যায়, তাই তো তুমি করবে। ও কি বলতে চাইলো? ওই বাচ্চাটিও জানে অ্যাপেল ক্যারি করাটা স্ট্যাটাস সিম্বল। কেন? কারণ অ্যাপেল যখন কোনো গেজেট বানায়, নট লাইক আদার্স, তারা জানে তাদের চ্যালেঞ্জই থাকে নিজেকে বিট করার, নিজের কোয়ালিটিকে বিট করার, যেন আরো উপরে উঠতে পারি। সে কেন এই কাজটা করছে সে জানে। বাট মোস্ট অফ দ্য কোম্পানি, মোস্ট অফ দ্য দিস থিং দে নো হাউ। তারা অ্যাপেলকে বিট করতে চায়, তারা কপি করতে চায়, অ্যাপেলকে বিট করতে চায়। কিন্তু অ্যাপেল কিন্তু নিজেকে বিট করতে চায়। সে জানে সে কেন কাজটা করছে। এই প্রসঙ্গে আমার ইতিহাসের একটা ঘটনা মনে, সেটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে। এখানে আমরা যারা আজকে শুনছি, আমি যদি জিজ্ঞেস করি রাইট ব্রাদার্সের নাম আপনারা কত জানেন? সবাই হাত তুলবেন। এই 2 ভাই পৃথিবীতে প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছেন, ফ্লাইং মেশিন। অথচ জানার কথা ছিল একটি মানুষের নাম। সেই মানুষটির নাম হচ্ছেন স্যামুয়েল পিয়ারপন্ট লিংলে। কে স্যামুয়েল পিয়ারপন্ট লিংলে? হাইলি কোয়ালিফাইড, সেই সময় হার্ভার্ড থেকে পাস আউট, তার এই কাজে দক্ষতা রয়েছে, সে জানে সবাই। তাকে সেই বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান ওয়ার ডিপার্টমেন্ট তাকে $50,000 তার ফান্ডিং দিয়েছিল, টু ফিগার আউট দ্য ফ্লাইং মেশিন, কিভাবে প্লেন আবিষ্কার করা যায়। এবং তার যে গ্রুপ ছিল, টিম মেম্বার ছিল, অল আর হাইলি কোয়ালিফাইড, হাইলি পেইড ফর দ্য জব। এবং আমেরিকান মিডিয়া সারাক্ষণ তাদের সঙ্গে লেগেছিল। প্রত্যেকটা কাজের আপডেট হচ্ছে, স্টেপ বাই স্টেপ আপডেট হচ্ছে, সারা পৃথিবী জানছে যে আমেরিকা এই বুঝি বের করে ফেললো, এই বুঝি বের করে ফেললো প্লেন কিভাবে আবিষ্কার, কে প্লেন কিভাবে আকাশে ওড়ানো যায়, এই বুঝি আবিষ্কার। প্রতিনিয়ত আপডেট চলছে। বাট অন দ্য আদার হ্যান্ড, একটা গ্রামের মধ্যে 2 ভাই, এই ইতিহাস আমরা সবাই জানি, জাস্ট প্রাসঙ্গিক মনে হলো বলে আমি বলছি, অলিভার অ্যান্ড উইলভার রাইটস। 2 ভাই, এটা সাইকেলের দোকান, কোনো ফান্ডিং নেই, কেউ জানেও না, কলেজেও পড়াশোনা করেনি। এবং তাদের যে বন্ধুরা, মানে যারা তাদের সঙ্গে জুটে ছিল, যে আমরা এমন কিছু আবিষ্কার করবো পাখির মতো যেন মানুষ উঠতে পারে, 2 চোখে ভরা স্বপ্ন তাদের, প্রতিনিয়ত সেটা নিয়ে ভাবে, নানা রকম জিনিস নিয়ে চেষ্টা করে, আঘাত পায়, পয়সা নেই, ফান্ড নেই, সোকল এডুকেশন নেই। 17ই ডিসেম্বর 1903 সাল, সারা পৃথিবীতে মানুষের অজান্তে, কেউ জানলো না, ওদের প্লেন, ওদের বানানো প্লেন টেক অফ হলো। 5 দিন পরে পৃথিবী জানলো, আফটার 5 days। কারণ ওদের পেছনে তো কোনো মিডিয়া নেই, কোনো খবরের কাগজ নেই, কেউ নেই। 5 days, কেন এটা ঘটল? ওয়াই? কেন এটা ঘটলো? কারণ ওই গ্রুপে স্যামুয়েল পিয়ারপন্ট লিংলের, তার ইচ্ছে ছিল সে ফেমাস হবে, প্রচুর পয়সা উপার্জন করবে, তার টিম মেম্বাররা হাইলি পেড, স্যালারি পেতেন।
এরা ছিল অন্যদিকে রাইট ব্রাদার্স এবং তার টিম ছিল, তাদের স্বপ্ন ছিল তারা এই কাজটা করবেই, সারা পৃথিবীতে তারা লোককে দেখাবে, সবাইকে ওরা উঠতে শেখাবে, রাইট? তো সেখান থেকেই আমি বলতে চাইছি যে প্যাশন, ড্রিম, উইল, প্রসঙ্গটা এই কারণে বলছি, আমরা যে যেখানে আজকে শুনছি, লেট আস চেক আওয়ার ওন প্যাশন। আমি কেন বিজনেসটা করি? সমস্ত চ্যালেঞ্জ থাকবে না, 100 বার স্কিল লাগবে না, লাগবে, চ্যালেঞ্জ থাকবে, সব থাকবে, কিন্তু হ্যাজ এ লিডার আমি যখন ইনসাইড আউট আমার ফিলটা, আমার উইলটা, আমার ড্রিম, আমার ডেজায়ার সেটা যদি ঠিক থাকে, আমাকে কেউ নাড়া দিতে পারবে না, কেউ নাড়তে পারবে না। আমি বারে বারে হয়তো আমাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য টাইম, নিড অফ দ্য সিচুয়েশন, রাইট? এই প্রসঙ্গে আমি একটা জিনিস দেখাই, যেটা নাম গোল্ডেন সার্কেল। কেন এটা? এটা সায়েন্টিফিক রিজনটা কি? যে যারা আজকে এই বিজনেস, যারা আজকে অনেক উঁচু ছেলে পেয়ে, ইডিসি, ডাবল ডায়মন্ড, ক্রাউন, তারা শিওরলি, তাদের সঙ্গে কথা বলেও তো বুঝেছি, তারা সবসময় ইনসাইড আউট, তারা ওয়াই, সবসময় তাদের ভেতরে আউট অফ সোল ওই জিনিসগুলি কাজ করে। পৃথিবীর সমস্ত জায়গাতে এই প্যারাডাইমটাই কাজ করে। লেট আস চেক আওয়ার ওন, রাইট? এবারে এটা যদি একটু সায়েন্টিফিক রিজনে যায়, সেটাকে আমি গোল্ডেন সার্কেল বলছি। এই গোল্ডেন সার্কেলটা কি? আমি একটা স্ক্রিন শেয়ার করি। সেই আমি যে কথাটা বলতে চাইলাম এতক্ষণ, সেটা হচ্ছে এই সার্কেলে প্রথমটা হচ্ছে ওয়ার্ড, যেই আলোচনাটা করেছিলাম এইটুকু স্বল্প পরিসরে। সবাই ওয়ার্ড জানে, এনি ফিল্ডে, কি ব্যাপার। তার কিছু লোক হাউ জানে, কিছু লোক ওয়াই জানে, রাইট? যদি হিউম্যান হোমোসেপিয়ান ব্রেইনকে আমরা যদি ক্রস সেকশন করি, ডাইসেক্ট করি উপর থেকে মানুষের ব্রেন, তাহলে ঠিক এরকম 3টে কম্পোনেন্টই পাওয়া যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই ফার্স্ট সেকশনটাকে বলা হয় নিউ কর্টেক্স। এই নিউ কর্টেক্স এর কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, ডেটা অ্যানালাইসিস করা, ফিগার, ক্যালকুলেশন, ল্যাঙ্গুয়েজও বোঝে নিউ কর্টেক্স লেভেলে, লজিক বোঝে, ক্যালকুলেশন বোঝে। এর পরের 2 সার্কেলটাকে বলে লিম্বিক। এই লিম্বিক ব্রেন কিন্তু ফিলিংস, ইমোশন, বিহেভিয়ার, ডিসিশন মেকিং সেন্টারে, লিম্বিক ব্রেনে। গাট ডিসিশন ওখান থেকেই আসে, লিম্বিক ব্রেন থেকে, নট নিউ কর্টেক্সে। একটু মিল করাতে পারছি? ওয়ার্ড থেকে হাউ, ওয়াই। লিম্বিক ব্রেনে থাকে গাট ডিসিশন, করবই, বলে না এ পাগল। অনেকে আমরা শুনি না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে কি একটা কাজ, কি একটা ব্যবসা ধরেছে, কি একটা প্রফেশনে নেমেছে, এরাম এ তো কেউ বলে ডুবে যাবে, এরাম একদম পাগল ছেলেটি বা অমুকে তো ওকে, কারণ সিদ্ধান্তটা তারা লিম্বিক থেকে এসছে, রাইট? আমি বলছি, আমার এই প্রসঙ্গটা তোলার একটাই কারণ, আমরা যারা লিডার, মানে যারা নিজেকে মনে করে লিডার, মেবি এনি নিউ, আপনি নিউ জয়নি, মেবি 3%, মেবি 6%, মেবি কোনো পিনে না, যে কোনো জায়গায় আমি সিদ্ধান্তটা কোথার থেকে নিই, কোথার থেকে নিয়েছি বিজনেসের সিদ্ধান্ত। যখনই কোনো তালমাটা আসে, আমার লিম্বিক ব্রেনের, আমার ওয়াই পোর্শন কি করে, আমি কেন এসেছি এখানে, তাহলে সমস্যার 90% কেটে যাবে। কিন্তু শিখবই, কিভাবে করতে হবে এই সময় জানবই। এতদিন একটু একই রকম ভাবে শিখেছি, এখন একটু টুইস্ট করতে হবে চিন্তা ভাবনা, জানবই, রাইট? তো আসুন এবারে আমি একটু গোপাকে ডেকে নিই, গোপার মুখ থেকে শুনি এই সময়ে আমরা কোথায় কোথায় একটু সুইচ, যেমন আমাদের বর্ণালী অনেক কিছু শিখিয়ে গেল,
তেমনি গোপার কাছ থেকেও শিখি এই এই সময়টাতে কিভাবে আমরা একটু একটু করে এগিয়ে যাব। সো হেল্প মি ওয়েলকাম এই জেএমজি গ্রুপের আরেক পাওয়ারফুল লেডি, দ্য ডায়মন্ড গোপাসাগর অন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমরা দারুণভাবে আমাদের প্রোডাক্টের নলেজটা পেলাম বর্ণালীর থেকে। খুব সুন্দরভাবে ও মানে এত সুন্দর স্লাইডস বানিয়ে দেখালো যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস গুলো কি, সেটা আমাদের খুব জানা দরকার আজকের দিনে। কেন কি আজকে আমাদের প্রোডাক্টসে নলেজটা ভীষণ ইম্পর্টেন্ট। আর মানি যেটা বলছিল লিম্বিক ব্রেনের কথা, আমি বলবো এখানে যারা বসে আছে সবারই লিম্বিক ব্রেনটা ভীষণ স্ট্রং। তার জন্যই কিন্তু আমরা এই বিজনেসটা উইথ ইমোশনস, উইথ প্যাশন আমরা কিন্তু বিল্ড করি। যখন যেরকম সিচুয়েশন তখন সেইভাবে নিজেকে তৈরি করে ফেলি। হ্যাঁ, আর লিডারশিপে চেঞ্জ তো আমরা জানি এটা আমাদের করতেই হয়। আমরা লিডার্স, তাই আমরা এখানে চেঞ্জও করি নিজেদেরকে। এবার আমাদের বিজনেসে আমরা জানি দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা হলো দুটো কাজ। একটা হলো টিম বিল্ডিং, একটা হলো কাস্টমারের টিম বিল্ডিং। তো কাস্টমার টিম বিল্ডিংটা তার উপরেই এখন একটু বেশি এমফাসিস দেওয়া। কেন কি আমরা অনেকেই এখানে যারা আছেন তারা বিজনেস যখন প্রথম দিকে জয়েন করেছিলেন তখন হয়তো কেউ দেখেছেন 20টা প্রোডাক্ট, কেউ দেখেছেন 6টা প্রোডাক্ট, কেউ দেখেছেন 10টা প্রোডাক্ট। তখন প্রোডাক্ট ছিল না, তখন জোর দেওয়া হতো টিম বিল্ডিং এ। কিন্তু আজকে প্রায় 25 বছর যখন আমরা সেলিব্রেট করছি, আমরা দেখছি এখানে 120টার উপরে প্রোডাক্টস আছে। তাহলে আর তারপরে মানুষের ট্রাস্ট, ফেথ বেড়েছে প্রোডাক্টস দিয়ে। মানুষ জানে দ্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট অ্যাম্বে তৈরি করে। এখানে দুটো একদম রিনাউন্ড ব্র্যান্ড আছে, দ্যাট ইজ নিউট্রিলাইট আর আর্টিস্ট্রি। তাই আজকে আমাদের কাছে কাস্টমার বিল্ড করাটা খুব একটা টাফ না। তাই আমরা কিন্তু একটা হিউজ কাস্টমারদের একটা টিম বানাতে পারি, যেখান থেকে আমাদের সাথে প্রচুর মানুষ কিন্তু এই বিজনেসটা বিল্ড করার জন্যও তারা তৈরি হবে। তো তাই কাস্টমারদের টিমটা এবার যে বানাবো সেটা কিভাবে, আগেও আমরা কাস্টমার বানাতাম, এখনো আমরা তাদেরকে একটু টুইস্ট করে, দ্যাট ইজ সেটা হলো আজকে আমরা করব সলিউশন সেলিং। আগে আমরা কি করতাম, কারোর কোনো অসুবিধা হয়েছে আমরা প্রোডাক্টস এর কথা বলতাম। যেমন কারোর যদি একটু স্টমাক আপসেট বা একটু গ্যাস হয়, মানে একটু কনস্টিপেশন আছে, অ্যাসিডিটি হয়, সঙ্গে সঙ্গে কেউ এই কথা বললে আমি স্পেশালি বলতাম কয়েকটা প্রোডাক্ট একদম বাধা। সেটা হলো ফটাফট ফাইবারের কথা, একটু এক্সপ্লেন করলাম ফাইবারটা কি আছে, ন্যাচারাল বির কথা, কোনো জায়গায় মিল্ক থিসেলের কথা, এগুলো ছিল আমাদের বাধা। কিন্তু শুধু কি প্রোডাক্ট দিয়ে কি সবকিছু সেরে যায়? আমাদের আজকে ভাবতে হবে হলিস্টিক অ্যাপ্রোচটা, যেটা আমরা বডি কি যখন আমাদের কাস্টমারের সাথে কথা বলেছি ওইটা ছিল হলিস্টিক অ্যাপ্রোচ। তাকে এক্সারসাইজ করতে হবে, তার ডায়েট প্ল্যানটা করতে হবে, সে মানে পুরোপুরি ওই জায়গাটাকে চেঞ্জ না করলে শুধু ওই বডি কি খেলে তো হবে না, সেটা আমরা জানি। সেম এখন কিন্তু আমাদের অন্য প্রোডাক্টস গুলো নিয়েও কাজ করার সময় করতে হবে। কেন কি আমরা জানি যে তার লাইফস্টাইলটা যদি ভালো না হয় এই প্রোডাক্টস গুলো কাজ করবে না। কিছুদিন হয়তো একটু ভালো থাকবে, আবার আবার তার কিন্তু প্রবলেম হতে পারে। তো তাই লাইফস্টাইল যখন, আর এটা করলে কি হবে, এটা করলে এটা তৈরি হবে সেটা হলো কাস্টমারদের ট্রাস্ট বিল্ড হবে, তারা তাদের ফেথ বাড়বে। হয়তো আমি দেখলাম তার সাথে যখন তার লাইফস্টাইল নিয়ে স্টাডি করলাম, তার লাইফস্টাইল নিয়ে তাকে প্রশ্ন করলাম, তখন হয়তো দেখলাম তার এতগুলি প্রোডাক্ট লাগবেই না। তার হয়তো একটা ফাইবার দিয়ে বা একটা, তার হয়তো মেটাবলিজমের প্রবলেম, তখন তাকে একটা ন্যাচারাল পি দিয়েই হয়তো তার কাজটা হয়ে যায়। তার শুধু একটু লাইফস্টাইলটা চেঞ্জ করলাম, সে হয়তো টাইম মতন খায় না, ব্রেকফাস্ট স্কিপ করে বা কোনো একটা মিল স্কিপ করে, সে হয়তো টাইম মতন ঘুমায় না, কোনো এক্সারসাইজ করে না, সেইগুলো একটু চেঞ্জ করলেই হয়তো একটা ন্যাচারাল বি দিয়েই হয়ে যায়।
তাহলে কি হলো, তার একটা আমার উপরে ফেথ বাড়লো, ট্রাস্ট হলো, সেইখান থেকেই কিন্তু আমাদের রেফারেল বিজনেস শুরু হবে। প্রচুর মানুষকে সে রেফার করবে যে আমি ওর কাছে গেছিলাম, ও আমাকে কিছু কিছু সাজেশন দিল, তুমি যাও তোমারও হবে, তো ও তোমাকে ভালো গাইড করতে পারবে। ও এটা বলবে না যে অ্যাম্বের যদি কাউকে চেনো তার থেকে তুমি একটা ন্যাচারাল বি কিনে খেয়ে নিও, ফাইবার কিনে খেয়ে নিও, হয়ে যাবে, তা না কিন্তু। তাহলে এইভাবে আমাদের ভালো স্ট্রং কাস্টমার বেস বা ক্লায়েন্ট বেস যেটাই বলি সেটা তৈরি হবে। আর এটার কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে, আমরা শুরু করেছি আস্তে আস্তে, একটু একটু করছি, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবার আর আর অ্যাম্বের তরফ থেকে আমরা দেখছি প্রচুর নতুন প্রোডাক্টস টু অ্যাট্রাক্ট দ্য ইয়াং জেনারেশন। কেন কি ইয়াং জেনারেশনের কিন্তু আজকে বিজনেসটা ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন। আমরা ইয়াং জেনারেশনের কিছু কিছু হ্যাবিটস নিয়ে যদি একটু স্টাডি করি, তারা সারাদিন কিন্তু ওই মোবাইল ফোনে, হ্যাঁ, যেরকম একটা টার্ম এখন খুব ট্রেন্ডি হয়েছে, সেটা হলো ফোমো। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। তো এটা কি ফিয়ার অফ মিসিং আউট মানে, মানে মোবাইলে দেখবেন ওরা সারাদিন মোবাইলটা একটু সরালেও যদি একটু টুক করে আওয়াজ পেলো, সঙ্গে সঙ্গে দেখলো কি আছে, কিছু ঢুকলো নাকি। এটা আমি আমার বাড়িতে তো ভীষণ এক্সপিরিয়েন্স করি। তো তারা যখন অনেকটা সময় মোবাইলে থাকে, এই বিজনেসটা কিন্তু মোবাইল দ্বারাও তো হয়। এই বিজনেসটা যেমন ফিজিক্যালি হয় তেমন ডিজিটালিও হয়। তো আমরা কিন্তু তাদের এই পোটেনশিয়ালিটিটা কাজে লাগাতে পারি। তারা ডিজিটালি ভীষণ সাউন্ড আমাদের থেকে, মানে স্পেশালি আমার থেকে ভীষণ সাউন্ড তারা সবাই। তো তাই তাদের এই পোটেনশিয়ালিটিটা কাজে লাগাতে পারি। তারা কিন্তু ইয়াং জেনারেশন নিজেদেরকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে, অ্যাডজাস্ট করে। যারা অ্যাম্বিশিয়াস তারা কিন্তু আমাদের যেরকম ছিল কি না, একটা চাকরি পেলাম বা ওই চাকরিটাই করবো রিটায়ারমেন্ট অব্দি। আজকের জেনারেশন কিন্তু তা না, তারা অ্যাম্বিশিয়াস, তারা কিন্তু জব হপ করে, তারা এদিক ওদিক চলে যেতেও তাদের কিন্তু অসুবিধা হয় না, বিকজ দে আর ভেরি হাইলি অ্যাম্বিশিয়াস। তো এইটা একটা অপরচুনিটি তাদের জন্য ভীষণ ভালো কাজে লাগতে পারে, যে এখানে কিন্তু তারা নিজেদের যা করছে সেইটার সাথে সাথে যখন এইটাকে বিল্ড করবে, একটা এক্সট্রা ইনকাম কিন্তু আসবে। এই ইনকামটা ন্যাচুরালি তাদের লাইফস্টাইল মানে অনেক বেশি আমাদের থেকে, আমরা একটা জিনিস কিনতে গেলে দুইবার ভাবি, তারা ভাবে না। তো ন্যাচুরালি এই ইনকামটা, এই এক্সট্রা ইনকামটা তাদের কিন্তু খুব বেনিফিটেড হবে। নেক্সট হলো ইয়াঙ্গার জেনারেশনে খুব ফ্লেক্সিবল। তারা খুব ফ্লেক্সিবল হওয়ার জন্য কি হচ্ছে, যে এই বিজনেসটা তো ফ্লেক্সিবল বিজনেস, যে কোনো জায়গায় যখন তখন যেখানে বসে ও কিন্তু বিজনেসটাকে বিল্ড করতে পারে। তো এইগুলো হলো পোটেনশিয়ালিটি অফ দ্য ইয়াঙ্গার জেনারেশন। আর আমাদের দেশে 65% অফ দ্য পপুলেশন ইজ ইয়াং, আন্ডার 35। তাহলে ভেবে দেখুন তো আমাদের কত বড় একটা পপুলেশন বেনিফিটেড হতে পারে যদি তারা এই বিজনেসটাকে বুঝতে পারে। তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আমরা কত বড় একটা রোল প্লে করব আমাদের দেশের ইকোনমিতে। আর যদি বলি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, তাহলে এই বিজনেসে ওমেন এম্পাওয়ারমেন্ট তো হচ্ছেই, আমরা জানি প্রচুর মহিলারা এই বিজনেসে আছে। মানে আজকের দিনে দেখবেন 30-35 যে মহিলাদের বয়স, মানে আন্ডার 35 যারা, তারা কিন্তু আইডেন্টিটি খোঁজে নিজের। আমার যখন বিয়ে হয়েছে, আমি যখন মানে নিজের এই লাইফ শুরু করলাম, তখন কিন্তু মানিক সরকারের ওয়াইফ এটাই ছিল, এটাই আইডেন্টিটি, খারাপ লাগতো না। কিন্তু আজকের জেনারেশন কিন্তু তারা নিজেদের একটা আইডেন্টিটি চায়। আর এই বিজনেসটা তাদের জন্য ভীষণ ভীষণ ভালো, কেন কি তারা ফ্লেক্সি টাইমে বিজনেসটা করতে পারবে। আমার যেরকম মনে হতো যখন চাকরি করতাম, তখন মনে হতো যে একটু যদি, যখন বাচ্চারা খুব ছোট, একটু যদি 5-6 বছরের জন্য একটু লিভ পেতাম,
তাহলে কিন্তু ভালো হতো আমার, সেটা তো সম্ভব না। তো তাই আজকে মানে মহিলারা এই বিজনেসটাকে খুব ইজিলি কিন্তু করতে পারে, এটা কিন্তু তাদের জন্য একটা ভালো টুলস হতে পারে টু মানে নিজের আইডেন্টিটিটাকে তৈরি করা, নিজের ইনকামটাকে বাড়ানো। আর আজকে আমরা জানি যে প্রত্যেক ফিল্ডে দেখুন মহিলারা তো কত এগিয়ে আছে। আজকে প্রচুর কোম্পানির সিইও কিন্তু মহিলারা, প্রচুর ওয়ার্ল্ড লিডার কিন্তু মহিলারা। আমাদের সময় কি ছিল, জাস্ট আমরা 3টে নাম জানতাম যারা ওয়ার্ল্ড লিডার, তার মধ্যে ইন্দিরা গান্ধী, তারপরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হ্যাঁ ওই বন্দর নায়ক, আর ছিলেন মার্গারেট থ্যাচার। এই 3টে নামই ছিল এজ এ ওয়ার্ল্ড লিডার। আজকে কিন্তু দেখতে গেলে মোর দেন 20 কান্ট্রিজ এর মহিলারা কিন্তু নিজেদের কান্ট্রিকে লিড করছে। আমাদের ফাইন্যান্স মিনিস্টার নিজে একজন মহিলা, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পোর্টফোলিও গভর্নমেন্টে, সেখানে একজন মহিলা। আমাদের বহু নেবারিং কান্ট্রি লিডার মহিলা। তার মানে মহিলারা সব পারে, শুধু একটু ম্যানেজ করতে শিখতে হয়। তাদের কি ফ্যামিলি নেই? তাদেরও ফ্যামিলি আছে। একবার একটা স্টেটমেন্ট পড়েছিলাম, পেপসিকোর যে সিইও ছিলেন ইন্দিরা নুই, সে বলেছিল যে আমাদের মহিলাদের লাইফে দুটো জিনিস সাথে সাথে চলে, বায়োলজিক্যাল এজ এন্ড ক্যারিয়ার এজ। আমরা যদি মনে করি যে আমি একটা বয়সে গিয়ে তারপরে নিজের ফ্যামিলি প্ল্যান করব, সেটাও হবে না। আবার যদি মনে করি যে না, আমি নিজের আগে ফ্যামিলি প্ল্যানটা করে নিই, তারপরে আমি ক্যারিয়ার এর কথা ভাববো, সেটাও হবে না। তো তাই আমাদের কিন্তু দুটোই প্যারালালি নিয়ে চলতে হয়। তাই আমাদের মহিলাদের আরো বেশি এফিশিয়েন্ট, আমি জানি যারা এই বিজনেসটাকে সিরিয়াসলি বিল্ড করছে তারা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট ম্যানেজ করে চলে, আর এইটাই কিন্তু করতে হয়। আর আরেকটা জিনিস আমাদের কিন্তু এখন, এতদিন আমরা 2-2.5 বছর প্রায় আমরা কিন্তু ডিজিটালি মিটিং করেছি, ডিজিটালি নিজেদের বিজনেসটাকে গ্রো করিয়েছি, কিন্তু আজকে কিন্তু আমাদের সব খুলে গেছে। আপনি চেয়ে দেখুন, চারিদিকে মানুষের ভিড়। আমরা কালকে দার্জিলিং এ গেছিলাম, মানে এই ঠান্ডার মধ্যেও টুরিস্টদের কি ভিড়। তো সবাই পেট্রোল পাম্পে যান লাইনে দাঁড়াতে হয়, মলে যান লাইনে দাঁড়াতে হচ্ছে। তো সব জায়গায় মানুষ বেরিয়ে গেছে। তো আমার বিজনেসের জন্যও কিন্তু এখন আমাকে বেরোতে হবে। ডিজিটালি আমরা করেছি, সব থেকে মজার জিনিস হলো ডিজিটালিও আমরা করতে পারি, ফিজিক্যালিও বিজনেসটাকে বিল্ড করতে পারি। আর ফিজিক্যালি যখন আমরা বাইরে বেরোচ্ছি খুব মজা হয়, কিন্তু উইথ ফান আমরা যেন ফিজিক্যালি বিজনেসটাকে বিল্ড করি। প্রতিদিন আমরা যখন বিজনেস বিল্ড করেছি তখন তো ডিজিটালের ব্যাপার ছিল না, তখন আমরা প্রতিদিন আমরা দুইজনে মিলে 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু বিজনেসের জন্য দিয়েছি। সেম কিন্তু আবার আমরা শুরু করতে পারি, আর এটা করতেই হবে, না করলে হবে না। হ্যাঁ, আউটডোর যে মানে আমাদের যদি টিম থাকে বাইরে, আমার কাস্টমার থাকে আমার আউট স্টেশনে, তখন নিশ্চয়ই, তখন তো আমাকে ডিজিটালি করতে হবে। সেই সময় আমরা করবই, কেন কি আজকে আমাদের দুটো জিনিসে আমরা কাজ করতে পারি, ফিজিক্যাল আর ডিজিটাল। এটা আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ হয়েছে আফটার প্যান্ডামিকে আমরা যেরকম ভাবে রপ্ত করেছি ডিজিটাল জিনিসটাকে, আর আমরা ফিজিক্যাল তো জানতামই। তো তাই আজকে কিন্তু মেনি ফোল্ড বিজনেসটা গ্রো করতে পারে ডিজিটালি অ্যান্ড ফিজিক্যালি। তো যদি বিজনেসটাকে চাই সত্যি মেনি ফোল্ড গ্রো করুক, আর করবে, আর প্রচুর প্রোডাক্টস লঞ্চ করছে, অ্যামওয়ে 25 ইয়ার্স সেলিব্রেট করছে, অনেক মানুষের লাইফ চেঞ্জ হবে, আমার কি হবে? আমাকে এই চেঞ্জেস গুলো আনতে হবে। আমার স্পেশালি মহিলাদের জন্য বলবো, তারা নিজেদেরকে ঘর থেকে বেরিয়ে আমরা এখন সলিউশন সেলিং করব। সলিউশন সেলিং মানে তখন আমাকে নলেজ বাড়াতে হবে, নিজের প্রোডাক্টস নিয়ে আরেকটু বেশি মানে নলেজেবল হতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলবো সেইটা নিয়ে আরেকটু নলেজেবল হতে হবে। আর
এতেই আমাদের হিউজ বিজনেস গ্রোথ হবে। আমরা জানি এজিএমজির পতাকা সবসময় উপরেই ওড়ে, তো তাই আমরা কিন্তু এই আমাদের অ্যামওয়ে 25th সেলিব্রেশনে আমাদের কিন্তু আবার এজিএমজির পতাকা উপরে উঠবে। থ্যাংক ইউ, ওভার টু মানি। থ্যাংক ইউ গোপা, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি এজিএমজির পতাকা সবসময় উপরে ছিল, উপরে থাকবে। এবং এখন যে সময়টা, এই সময় কিন্তু আমাদের বিজনেসটা, দিস ইজ দ্য বেস্ট টাইম। আমি বলছি কেন বেস্ট টাইম, আমাদের হাতে মানে স্কিন প্রোডাক্ট, স্কিন অ্যান্ড নিউট্রিশন, সারা পৃথিবীতে এই দুটি ব্র্যান্ড। এবং আমরা কিন্তু সবসময় টিমের কাছে একটা কথা শুনি, আমি যদি 10 জনকে ডাকি প্ল্যান শুনতে, হয়তো একজন আসতে পারে, কিন্তু 10 জনকে যদি প্রোডাক্ট শুনতে ডাকি, প্রোডাক্ট দেখাতে ডাকি, মোটামুটি 7-8 জন এসে যায় এবং কাস্টমার 2-3 জন হয়ে যায়। সেটাই তো কথা। আমরা রিজিবতের মুখে কি শুনেছি? শো দ্য প্রোডাক্ট, শেয়ার বা ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি। ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি। ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি। যখন 20 বছর আগে, 22 বছর আগে 8-8টা প্রোডাক্ট ছিল, এখন 120 এক্সকিউজ দ্যাট, 120 এক্সকিউজ দ্যাট। ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি। এখনই তো প্রচুর এই সোদা প্ল্যান্টের জায়গায় সোদা প্রোডাক্ট থেকেও তো আমরা শুরু করতে পারি। সোদা প্রোডাক্ট, সোদা প্রোডাক্ট, সোদা প্রোডাক্ট, বিল্ড দ্য হিউজ কাস্টমার। দেখবেন আপনি নিজেই বলছেন, আপনার আশেপাশে টিমের লোক সবাই বলছে প্রোডাক্ট যাকে দেখাতে চাই ঠিক দেখে। এখন একটু একটু বলে, একটু দাম বেশি, এখন সেটাও খুব একটা বলে না। মানে যদি 10 জনকে প্রোডাক্ট দেখাতে দেখাই, 7-8 জন তো দেখবেই দেখবে, কিন্তু প্ল্যানটা দেখতে চায় না। ওকে, আমরা রিজডিপোসে যারা পায়োনিয়ার অফ দিস বিজনেস, যারা বলছিলেন প্রথম, যারা শুরু করেছেন এই বিজনেসটা, যারা ফাউন্ডার, তারা বলছেন ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য স্টোরি। এই তো সেই সময় হিউজ বিজনেস বিল করা। না, বিজনেসটা তো ভালো, কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে ইজি হলে ভালো লাগতো। ইট শুড নট বি ইজি, ইট শুড নট বি ইজি। এত বড় বিজনেস, সিকিউর ইনকাম দেবে, বাট ইটস ভেরি সিম্পল। আমরা জানি, বুঝতে কারো অসুবিধা হয় না। ইজি হবে কেন? ইজি হওয়ার কথাই তো না। যেমন ছিল বিজনেস তেমনই আছে, শুধু আমরা সুইচ করব, সেই এসটিপি দেখাবো, কিন্তু থ্রু প্রোডাক্ট দেখাতে পারি। প্রচুর লোককে আমরা কাস্টমার বিল করাতে পারি। একটা কথা বলি ফ্রেন্ড, হ্যাপেনিং সমস্যা সবসময়ই থাকবে, চ্যালেঞ্জেস সবসময় থাকবে। আমাদেরকে শুধু একটু আমাদের পালটাকে শিফট করাতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইয়ার। বাতাস যেদিকে, সেদিকে পাল শিফট করবো আমরা। সেটা আমরা করতে শিখেছি। আমরা সবাই, এই এমজি গ্রুপের সবাই, আপনার লিডার আপনাকে শেখাচ্ছেন প্রতিনিয়ত রাইট টাইমে। কালকে আমরা একটা বিয়েতে গিয়েছিলাম, তো ওরা বিয়ের খাবারগুলো বিভিন্ন জায়গায় টেবিলে টেবিলে ভাগ ভাগ করে রেখেছে। যেখানে স্টার্টার ছিল সেখানে লেখা ছিল এক্সাইটমেন্ট জোন, যেখানে নানা রকম লেখা ছিল। একটা জায়গায় লেখা ছিল, যেটা আমার খুব ভালো লাগে, সুইট ডিশেস। তো সেখানে লেখা ছিল বেস্ট ইভেন্ট। রিয়েলি দিস ইজ দ্য বেস্ট পার্ট। এখন বিজনেসের দিস ইজ দ্য বেস্ট। আপনার প্রোডাক্ট প্রচুর কাস্টমার হবে, তারাই তাদেরই কেউ না কেউ জয়েন করবে একটা। এখন আর 200-400-500 লোক লাগবে না, কিন্তু 10,000 বিক্রি। এখন খুব অল্প লোকই হবে, প্রচুর ভলিউম। একটা সময় 50 বিক্রি করতে আমাদের মাথার ঘাম পায়ে পড়তো। শুরুর দিকে প্রোডাক্ট ছিল না, এখন হিউজ প্রোডাক্ট, রাইট? তো সেইভাবে আমাদের কিন্তু সব, যেটা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এগেইন স্কিল ভার্সেস স্কিল। স্কিল সবাই শিখে নেবো, আমরা শুরুতেও শিখেছি, আপনিও প্রথম দিকে শিখেছেন। আবার একটু নতুন করে নতুন স্কিল খুব চট করে আমরা শিখে নেবো, জানি। কিন্তু যেটা উইল, যেই কারণে এসেছি, আমার একটা এটা বলে শেষ করি। মোহাম্মদ আলীর নাম আমরা সবাই জানি, দ্য গ্রেট চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ আলী তার 56 বার জিতেছিলেন 21 বছরের ক্যারিয়ার। তো তিনি যখন প্রথমবার জেতেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে সানি লিস্টনের এগেনস্টে, অনেকবার পড়ে যান, মাঠঠার খেয়ে। তারপর লাস্টে যখন প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ডের, তিনি বলছেন স্কিলের কারণেই তো পড়ে যাচ্ছিলাম, স্কিলের কারণেই বারে বারে আঘাত পাচ্ছিলাম, স্কিলটা যেভাবে শিখেছিল সেভাবে করতে পারছিলাম।
বাট বারে বারে পড়ে যাওয়ার পর আমাকে এত ব্যথা পেয়ে পড়ে যাওয়ার পর আমাকে উইল উঠিয়েছে বারে বারে। এবং তার বিখ্যাত স্টেটমেন্ট, প্রত্যেক চ্যাম্পিয়নের হ্যাভ টু হ্যাভ বোথ দ্য স্কিল অ্যান্ড উইল, বাট উইল মাস্ট বি very, very stronger always.